16 জুলাই 1969 সাল। চাঁদের মাটিতে প্রথমবারের মতো পা রাখল কোনো পৃথিবীবাসী। এইভাবে একজন দুজন করে 1972 সাল পর্যন্ত মোট 12 জন অ্যাস্ট্রোনট চাঁদের মাটিতে পা রাখেন। কিন্তু বিগত 48 বছরে আর কোনো মানুষই চাঁদের মাটিতে পা রাখেনি বা রাখার সাহস করেনি। শুধুই কি টাকার অভাব, নাকি চাঁদে তারা অন্য কিছু দেখেছিল? যাকে কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, শুধুমাত্র গল্পের প্লট তৈরির খাতিরে আপনাদের একটু ভাবিয়ে তুললাম। নমস্কার, এসো গল্প করি ক্লাসিক্সের প্রথম গল্পে আপনাদের স্বাগত। আজ শুনবেন শোভন কাপুরিয়ার লেখা অবলম্বনে চাঁদের কলঙ্ক। পুনের বাসিন্দা শোভন কাপুরিয়া বর্তমানে আইটি সেক্টরে কর্মরত। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার অদম্য টান, আর সেই সূত্রেই গল্প লেখার শুরু। গল্পটি প্রথম প্রকাশিত হয় ফেসবুকের চিনে পটকা গ্রুপের ভয়ের চেয়ে ভয়ঙ্কর সিরিজে। ভয়ের চেয়ে ভয়ঙ্কর সিরিজের গল্পগুলি পড়তে চাইলে আমাদের নিচের দেওয়া লিঙ্ক ব্যবহার করুন। গল্পটি অডিও রূপান্তর করতে দেওয়ার জন্য চিনে পটকা গ্রুপের পরাগবাবুকে অসংখ্য ধন্যবাদ। গল্প পাঠে এবং মুখ্য ভূমিকায় আমি বরেন, কালাই সেলভানের চরিত্রে তমাল, আর নয়নার চরিত্রে অর্পিতা বসুধর। এডিটিং, শব্দগ্রহণ এবং সমগ্র পরিচালনায় প্রীতম। শুরু হচ্ছে আজকের গল্প, চাঁদের কলঙ্ক। জিএসএলভি মার্ক 5 রকেট পৃথিবী ছেড়েছে আজ 29 দিন হয়েছে। আমরা ধীরে ধীরে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছি। ভয়ানক অন্ধকার মহাশূন্য। বিশালাকার এই মহাকাশের বুক চিরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ের মতো এগিয়ে চলেছে আমাদের এই চন্দ্রযান। চাঁদের অনেকটা কাছেই চলে এসেছি আমরা, আর শুধু কালকের দিনটাই আছে। তারপরেই আমরা চাঁদের মাটিতে পা রাখতে চলেছি। বর্তমানে আমরা 3 জন রয়েছি এই যানের মধ্যে। 3 জনেই অবশ্য মহাকাশচারী। আমাদের গন্তব্য হলো চাঁদ, বলা ভালো চাঁদের অন্ধকার দিক, দ্য ডার্ক সাইড অফ দ্য মুন। এই নিয়ে তৃতীয়বারের জন্য ভারতের কোনো রোভার চাঁদে যাচ্ছে, কিন্তু প্রথমবার ভারত থেকে কোনো মানুষ চাঁদে পা রাখতে চলেছে। ভারতের জন্য গর্বের বিষয় তো বটেই, কারণ প্রথমবার ভারতবর্ষের পতাকা চাঁদের মাটিতে স্থাপিত হতে চলেছে। আমি সোমরাজ সাহা, মহাকাশচারীদের এই টিমকে আমি লিড করছি। বর্তমানে আমার সাথে রয়েছে নয়না দেশপান্ডে এবং কালাই সেলভান। তারা দুজনেই অবশ্য বেশ দক্ষ মানুষ। আমি আগে নাসায় কাজ করতাম, সেই সূত্রে আগে 2 বার স্পেস ট্রাভেল করার আমি সুযোগ পেয়েছি, আর সেই কারণেই ডক্টর রাইডুর সুপারিশে এই মিশনের লিডার আমায় করা হয়েছে। আমি নয়না এবং কালাই সেলভানকে খুব ভালো করে চিনি না, তাই লিড করাটা একটু কঠিন বলে মনে হচ্ছে। তবে আলাপে আলাপে জানতে পেরেছি নয়না এবং কালাই সেলভান দুজনেই ইসরোতে 7-8 বছর কাজ করেছে, তারপর স্পেস ট্রাভেল করার সুযোগ পেয়েছে। তাদের মতে এই সুযোগ এক সুবর্ণ সুযোগ তাদের জন্য। আমাদের এই মিশনের উদ্দেশ্য চাঁদের বুকে নতুন কিছু এক্সপ্লোরেশন করা। ভারতের নাম আরও আগে নিয়ে যাওয়ার সঙ্গে নিজেদের নাম জোড়ার সুযোগ পেয়ে তারা যে আপ্লুত তার প্রমাণ আমি আগে থেকেই পেয়েছি। কিন্তু শুধু আমিই জানি এই মিশনের আসল উদ্দেশ্য কি।
এটা একটা ক্লাসিফাইড মিশন, যার বিন্দুমাত্র ধারণা ওদের কারোরই নেই। কালো মহাশূন্যের মধ্যে নীল গ্রহটাকে বেশ সুন্দর লাগছে। আমরা পৃথিবী থেকে অনেক দূর চলে এসেছি। এখান থেকে সূর্যটা অনেকটা গোল আগুনের বলের মতো দেখতে লাগছে। চাঁদের যতই কাছে আমরা এগিয়ে আসছি, চাঁদের কলঙ্কগুলো ধীরে ধীরে আমাদের দিকে যেন এগিয়ে আসছে। হ্যাঁ, অবশ্য এগুলো চাঁদের কলঙ্ক নয়, চাঁদের গহ্বর। ধীরে ধীরে আলোকিত দিকটার থেকে অন্ধকার দিকে আমরা এগিয়ে চললাম। নয়নার মুখ থেকে ওয়াও বলে একটা শব্দ বেরিয়ে এলো। সত্যি অভিভূত হওয়ার মতো দৃশ্য। যে চাঁদ নিয়ে ছোটবেলা থেকে হাজারো গল্প, কবিতা, গান পড়ে এসেছি, সেই চাঁদের গা বেয়েই ঘুরছে আমাদের যান। নামার সময় কাছে আসছে, তাই আমি নয়না এবং কালাই সিলভানকে পজিশন নিতে বললাম। প্ল্যান হলো কালাই থাকবে শিপের ভিতর, আর ওই আমাদের ল্যান্ড করাবে, আর আমরা অর্থাৎ নয়না এবং আমি নামবো বাইরে। ক্রমাগত ইসরোর কন্ট্রোল রুমের সাথে আমরা কথা বলছি, প্রতি মুহূর্তেই আপডেট দিচ্ছি। কালাই অন্যদিকে কন্ট্রোল প্যানেলে সেট আপ করতে শুরু করে দিয়েছে। বুঝলাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেস্টিনেশনে আমরা নামতে চলেছি। সুতরাং গোপন মিশন শুরু করার সেই ক্ষণ খুব কাছেই এসে গেছে। তাই আমি ভাবলাম নামার আগে ব্রিফ করা দরকার। তোমরা কি জানো যে আমরা ঠিক কী কারণে এখানে এসেছি? What kind of ridiculous question is this? ডার্ক সাইড অফ দ্য মুন এক্সপ্লোর করতে, তাই না? হ্যাঁ, রাইডু স্যার আমাদের বলেছেন যে চাঁদের দক্ষিণ মেরুতে বেশ কিছু বড় বড় পাহাড় আছে, আর সেই পাহাড়ের পাথরগুলোকে অ্যানালাইজ করতে, যাতে চাঁদের অতীত সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমরা পেতে পারি। চাঁদের এই প্রান্তে কলোনাইজেশনের প্রবাবিলিটি স্টাডিও করতে বলেছেন উনি। গলাটা আমার শুকিয়ে এলো। কিভাবে সত্যিটা বলবো? একবার শিপের জানালা দিয়ে বাইরের দিকটা দেখলাম। মহাশূন্যকে মনে হতে লাগলো এক মস্ত বড় দৈত্যের মতো। পৃথিবীটা যেন তার আয়তনের তুলনায় ক্রমেই ছোট হয়ে চলেছে। তোমরা ঠিকই জানো, কিন্তু পুরোটা জানো না। শেষ মুহূর্তে আর একটা ছোট্ট মিশন জুড়ে দেওয়া হয়েছে। নয়না আর কালাইয়ের মনে যে কিছু একটা সন্দেহ হয়েছে, সেটা তাদের মুখ দেখে বুঝতে অসুবিধা হলো না। আমি বলতে লাগলাম, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা চাঁদের যেই অঞ্চলে যাচ্ছি সেখানে নাসার একটা স্পেস স্টেশন আছে। 5 জন মতো লোক সেখানে ছিল। আজ থেকে প্রায় 1.5 মাস আগে নাসার তরফ থেকে তাদের পাঠানো হয়েছিল, সম্ভবত এই চাঁদের কলোনাইজেশনের প্রবাবিলিটি স্টাডি করতে। কিন্তু প্রায় 36-37 দিন আগে হঠাৎই ওদের সাথে নাসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওদের কন্ট্রোল রুম থেকে অনেক ট্রান্সমিশন পাঠানোর চেষ্টা করেও নাসা কিচ্ছুটি করতে পারেনি। এই ঘটনার 5 দিন পরে নাসার কাছে সেই স্পেস স্টেশন থেকে একটা ভিডিও ট্রান্সমিশন আসে, যেটা পাঠিয়েছিল জেসন রয় বলে একটা লোক। জেসন রয় নাকি ভিডিওতে ভয়ঙ্কর কিছু কথাবার্তা বলেছে, যেমন ভগবান এসে গেছে, পাপের বোঝা আর নিতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। এইসব বলতে বলতে নাকি ভিডিওটা হঠাৎ ঝাপসা হয়ে যায়, কিছুই পরিষ্কার করে দেখা যায়নি। তারপর থেকেই একটা কথা রটেছে যে ওই 5 জন নাকি কোনো অজানা কারণে আত্মহত্যা করেছে, অথবা দে হ্যাড গন ইনসেন। আমাদের সরকারও যেহেতু চাঁদে কলোনাইজেশনের জন্য অলরেডি বাজেট অ্যালোকেট করেছে, তাই পিছিয়ে আসা মানে হলো বিপুল আর্থিক ক্ষতি। মূল কথাটা হলো এই আত্মহত্যা বা ভিডিও ট্রান্সমিশনের ব্যাপারটা খুব কম লোকেই জানে, আর তাই এটা একটা হাইলি ক্লাসিফাইড মিশন।
নয়না আর কালাইয়ের মনে যে একটা ভয়ের সঞ্চার হয়েছে তা বলাই বাহুল্য। তাহলে আমরা ঠিক কি করতে এসেছি? চাঁদে এমন কি হলো যে এরা আত্মহত্যা করলো? দেখো, আমাদের কাজ হলো সরেজমিন করে দেখা যে ইফ দেয়ার ইজ এনি থ্রেট অর নট, সেটা দেখে আমরা ইসরোকে রিপোর্ট করব। আমাদের হাতে আর 3 দিন সময় আছে, অনলি 72 আওয়ার্স। অতএব তাড়াতাড়ি কাজ করতে হবে। আর আমরা যদি কোনো কারণ খুঁজে না পাই, তাহলে সেটাও ইসরোকে জানিয়ে দেব। চাঁদের অন্ধকার বুকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব। নিজেদের শক্ত করে বসে রয়েছি আমরা। প্রতি মুহূর্তে আপডেট আমাদের শিপ থেকে পৌঁছে যাচ্ছে মিশনের কন্ট্রোল রুমে। শেষ কয়েকটা মিনিট একটা প্রচন্ড টার্বুলেন্সের মধ্যে দিয়ে আমাদের শিপ চাঁদের মুখে ল্যান্ড করল। আমি কন্ট্রোল রুমে জানালাম, রোভার হ্যাজ ল্যান্ডেড। পরিকল্পনা মতো কালাই শিপের মধ্যেই কন্ট্রোল প্যানেলের কাছে থাকলো। আমি আর নয়না নিজেদের স্পেস স্যুটের সাথে হেলমেট মাথায় গলিয়ে নিলাম। তারপর নামার জন্য প্রস্তুত হলাম। আর মাত্র 7-8 মিনিট পরেই চাঁদের বুকে পা রাখবো আমি। মনের মধ্যে একটা গর্ব অনুভব করলাম, হাতে ভারতের পতাকা। কন্ট্রোল রুমে জানালাম, আপনাদের গর্বের সাথে জানাচ্ছি, ফার্স্ট ইন্ডিয়ান হ্যাজ অ্যারাইভড অন দ্য মুন। অবশেষে পা রাখলাম চাঁদে। এখন ভারতে হয়তো উৎসব শুরু হয়ে গেছে। পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর মতো হইচই পড়ে গিয়েছে। কিন্তু আমাদের আসল মিশন শুরু হবে এবার। চাঁদের মাটি থেকে পৃথিবীকে অনেকটা ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে। চাঁদের এই অন্ধকার দিকের খাঁ খাঁ প্রান্তে আমরা মাত্র 3টে পৃথিবীর প্রাণী। বুক একটু তো দূর দূর করছেই, তবে একটা সমস্যা হলো আমরা যেখানে নেমেছি সেখানে স্পেস স্টেশনটা নেই। হাতে যন্ত্রটা দেখে বুঝলাম এখান থেকে দক্ষিণ দিকে আরো 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কম বলে প্রায় লাফিয়ে লাফিয়ে যেতে লাগলাম। 3 কিলোমিটার যেতে পৃথিবীর তুলনায় অনেক কম সময় লাগবে আমাদের। মহাশূন্যের এই অদ্ভুত নিস্তব্ধতা একটা অস্থিরতা তৈরি করলো মনের মধ্যে। যথারীতি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেখানে। স্পেস স্টেশনটি খুব বেশি বড় নয়, কিন্তু খুব একটা ছোটও নয়। অন্ধকার চাঁদের এই প্রান্তে ফাঁকা স্পেস স্টেশনটা ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে। কোনো ব্যস্ততার চিহ্ন মাত্র নেই। আমি আর নয়না একবার দুজনকে দেখে নিলাম, তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম স্টেশনটার দিকে। স্টেশনটার মধ্যে সমস্ত আলো এখনো জ্বলছে। সিঁড়ি দিয়ে উঠে ওপরের প্যাসেজে গেলাম আমরা। সবকিছু কেমন যেন, মানে মনে হচ্ছে যেন এখানে মৃত্যু বিরাজ করছে। আমি কোনো কথা বললাম না। প্যাসেজটার পাশের প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকলাম।
সবকটা ঘরই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু অস্বাভাবিক যে ঘটেছে তা কিন্তু এক চটকায় বোঝা যায় না। যে ঘরগুলোতে লোক ছিল সেই প্রত্যেকটা ঘরেই সবার নাম লেখা রয়েছে। জেসন রয়ের ঘরটা কোথায়? নয়না নিজের মনেই বলে উঠল। আমিও যে রয়ের ঘরটাই খুঁজছি সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ একটা সম্ভাবনা আছে সে হয়তো কোনো লগ রেখে গেছে। সে নিজের শেষটা লিখে যেতে পারতো না, তাই হয়তো সে ভিডিওটা পাঠিয়েছিল। কিন্তু ভগবান এসে গেছে এই রকম একটা অদ্ভুত কথা সে বলল কেন? এর কি মানে হতে পারে? প্রতি মুহূর্তেই আমরা আপডেট পাঠাচ্ছি আমাদের শিপে, আর সেখান থেকে কালাই সেলভান ইসরোর কন্ট্রোল রুমে তা পাঠিয়ে দিচ্ছে। এই তো প্যাসেজের শেষ প্রান্তের ঘরটার সামনে নয়না আগেই পৌঁছে গিয়েছিল। আমি দৌড়ে গিয়ে দেখলাম ঘরের উপরে লেখা আছে জেসন রয়। ঘরটায় ঢুকতেই দেখলাম ছিমছাম ভাবে সাজানো একটা ছোট ঘর, একটা ছোট বেড আর একটা ছোট সাইড টেবিল। টেবিলের উপরে দেখলাম একটা ছোট ডায়েরি মতো রাখা রয়েছে। সেটা আমি হাতে তুলে নিলাম। নয়না ততক্ষণে বাইরে বেরিয়ে প্যাসেজের সামনের দিকটায় চলে গেছে। সোমরাজ স্যার, তাড়াতাড়ি আসুন। নয়নার এই হঠাৎ চিৎকারে আমি একটু থতমত খেয়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে তার ডাক অনুসরণ করলাম। প্যাসেজের রেলিং এর সামনে দাঁড়িয়ে নয়না বলছে, সামনে বিশাল কিছু একটা রয়েছে স্যার, এত অন্ধকারে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমিও সেদিকে এগিয়ে গেলাম। চোখটা কুঁচকে বোঝার চেষ্টা করলাম। মনে হচ্ছে বড় কোনো পাহাড়, বুঝলে? শুনেছিলাম তো এই অন্ধকার দিকটায় অনেক টিলা রয়েছে। বেশ টায়ার্ড লাগছে স্যার, কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে তারপরে আবার এক্সপ্লোর করা গেলে ভালো হয়। আমিও রাজি হয়ে গেলাম। সঙ্গে আনা খাবার দাবার খেয়ে স্পেস স্টেশনের দুটো ঘরেই আমরা শুয়ে পড়লাম। ঠিক হলো 7 ঘন্টা পরে আবার এক্সপ্লোরেশন শুরু হবে। রয়ের ডায়েরিটা পড়তে পড়তে আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক কটা বাজে আমি বলতে পারবো না, বা কতক্ষণ ঘুমিয়েছি তাও আমি ঠিক ঠাউর করতে পারছি না। একটা কান্নার শব্দ কোথা থেকে যেন ভেসে আসছে। আমি যে ঠিক কোথায় আছি ঠিক বুঝতে পারছি না। চারিদিক একেবারে অন্ধকার, এমনকি নিজের হাত পাটাও দেখতে পাচ্ছি না। এত কালো অন্ধকার আমি জীবনে কোনো দিনও দেখিনি। ঘরের মধ্যে শুয়ে থাকতে থাকতে কোথায় চলে এলাম? আমার গা হাত পা সব ঠান্ডা হয়ে এলো। ভালো করে চারিদিকটা দেখে বুঝলাম আমি মহাশূন্যে ভাসছি। আমি চাঁদ আর পৃথিবীর যেন মাঝখানে রয়েছি। একটা মহিলার কান্না ভেসে আসছে কোথা থেকে। এটা কি স্বপ্ন? নিজের গায়ে একটা চিমটি কাটলাম। না, এটা তো স্বপ্ন নয়। আরো কিছুটা সময় অতিক্রম হওয়ার পর দেখলাম একটা সরু লাল রেখা আরো কোনো অন্ধকার প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওদিক থেকেই আসছে কান্নার শব্দ। আমি সেটা ধরে এগিয়ে যেতে লাগলাম। সরু লাল রেখাটার থেকে পা যাতে না হড়কে যায় তার জন্য সাবধানে এগোতে লাগলাম। যত এগোচ্ছি কান্নার শব্দটা যেন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে।
সময় চলতে চলতে থেমে গেলাম। দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে। দূর থেকে বেশ চেনা চেনা লাগছে। মৃদুলা, আমার স্ত্রী মৃদুলা। কিন্তু সে তো বহু বছর আগে আত্মহত্যা করেছিল। তাহলে না না, কি করে সম্ভব? মৃদুলা এখানে? না না, আমি স্বপ্ন দেখছি। এবার তার কান্না বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত হাসির শব্দ শুরু হয়েছে এবার। সে দুহাত বাড়িয়ে যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি পালানোর চেষ্টা করলাম। না না, এ সম্ভব নয়। কি করে সম্ভব? মহাশূন্যের এই কোন ভয়ানক কোণে আমি চলে এলাম। আমি পালাবো, আমি পালাবো। না 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 না। নয়নার ডাক যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমার যেন হুঁশ ফিরল। ফিরতেই মনে হলো বিশাল বড় কোনো গহ্বরের ঠিক পাড়ে আমি দাঁড়িয়ে আছি। আর এক পা বাড়ালে সোজা গহ্বরের মধ্যে পড়ে আমার মৃত্যু নিশ্চিত। ভয়ে আমি কেঁপে উঠলাম। ডান দিকে দেখে মনে হলো পাহাড়টাকে পিছনে ফেলে যেন চলে এসেছি চাঁদের বিশাল বড় কোনো গহ্বরের সামনে। নয়না দেখলাম ছুটে ছুটে আমার কাছে এলো। ভয়ার্ত মুখে বলল, কোথায় যাচ্ছিলেন স্যার? ঘুমের মধ্যে হাঁটছিলেন কেন? বিশ্বাস করো, আমি জেগেই ছিলাম, ঘুমের মধ্যে হাঁটছিলাম না। কিন্তু কিন্তু অদ্ভুত কিছু হচ্ছিল আমার সাথে, জানো। মনে হচ্ছিল কোনো যেন ইলিউশন চলছে আমার সাথে। আমার ভয় লাগছে। নয় না, আমার ভয় লাগছে। নয়নার হাতে ধরা টর্চ আর স্টেশন থেকে আসা আলোয় আমি দেখতে পেলাম তার মুখেও কেমন একটা ভয়ের ছাপ। আমিও কিছু একটা দেখেছি স্যার, তবে আমি জানি না ঠিক দেখেছি কিনা। হ্যাঁ, কি দেখেছো? আমিও ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো জানালার বাইরে কিছু একটা শব্দ হচ্ছে। আমি একবার দেখলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না, তাই শুয়ে পড়লাম। 5-7 মিনিট পরে আবার ঠিক একই রকম শব্দ। আমি জানলার বাইরে দেখতে গেলাম, হঠাৎ ঠিক জানলার সামনে একটা লোক চলে এলো। চোখে মুখে রক্ত ভর্তি, যেন মাথাটা থেতলে গেছে, আর শুধু বলছে ভগবান এসে গেছে বলে ওখান থেকে নিচে পড়ে গেল মনে হলো। জেসন রয়? না স্যার, আমি আমার কাকাকে দেখলাম। 15 বছর আগে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা যান। না না না, কিছু একটা ভুল হচ্ছে আমাদের, নয় না। আমি আমার মৃত স্ত্রীকে দেখেছি। দেখলাম সে যেন আমাকে নিজের দিকে ডাকছে। পুরোটাই কি কোনো ইলিউশন স্যার? জানি না, নয় না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে আমার কেন জানি না মনে হচ্ছে ওই 5 জনের মৃত্যু হয়েছে, ওরা আত্মহত্যা করেনি। মানে 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 আমরা যেমন ইলিউশন দেখলাম, হয়তো ওরাও দেখতো। আমি যেমন হাঁটতে হাঁটতে এই গহ্বরের সামনে এসে পড়েছিলাম, হয়তো ওদের মধ্যেও কেউ কেউ এই গহ্বরের মধ্যে পড়েই মারা গেছে। আপনি এতটা শিওর কি করে হচ্ছেন? কারণ রয়ের ডায়েরিতে সকলের মৃত্যুর কারণ এই ইলিউশনই বলা আছে। ওর কথাগুলো পড়লে তুমি বুঝতে পারবে। ভাববে যে ওরা পাগল, কিন্তু ইলিউশন থেকে সকলের ইনস্যানিটি শুরু হয়েছিল। সকলেই নাকি কোনো না কোনো ভাবে ওপর থেকে পড়ে মারা গেছে।
এই 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 দেখো। আর আপনার বিশ্বাস যে এই গহ্বরেই পড়ে সবার মৃত্যু হয়েছে? হতেই পারে। আর ইলিউশনটা কেন দেখা দিচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম না। এর কারণ অবশ্য আমি নিজেও জানি না। তবে ঠিক করলাম দড়ি বেয়ে গহ্বরটার নিচে নামবো, তারপর আমাদের মৃত্যুর থিওরিটা কনফার্ম করব। এটাই একমাত্র উপায়। আমাদের হাতে আর মাত্র 40 ঘন্টা সময় আছে। সময় চাঁদে জলদি কাটছে, কারণ মাধ্যাকর্ষণ শক্তি এখানে একেবারে কম। তাই পৃথিবীর 3 দিন এখানে আরো কম। সমস্ত প্রস্তুতি নিতে আরো 3 ঘন্টা কেটে গেল। What? You guys are going down? স্যার যাচ্ছেন, আমি ওপরেই আছি। তো আমি কি ইনফর্ম করবো কন্ট্রোল রুমে? না স্যার, না ফিরে আসা অবধি কিছু জানানোর দরকার নেই। কিন্তু কেন যাচ্ছেন উনি? কিছু অদ্ভুত ব্যাপার যে এদিকে ঘটছে এবং একটা লাইভ থ্রেড যে এদিকে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের থিওরিটা কনফার্ম করতে গেলে আমাকে তো গহ্বরের মধ্যে যেতেই হবে। দেখো, যদি কোনো প্রুফ ছাড়া আমরা ইসরোকে বলি যে কলোনাইজেশন করা যাবে না, তাহলে তো সেটা কেউ মানবেই না। কি রকম অদ্ভুত ব্যাপার? ইলিউশন। কিছু একটা অদ্ভুত ব্যাপার ঘটে আমাদের চারিপাশে ইলিউশন তৈরি হচ্ছে। মানে আমার মনে হয় আমাদের ভয় বা গিল্ট ফিলিংগুলোর একটা প্রতিচ্ছবি আমাদের চারিপাশে ফুটে উঠছে। আচ্ছা, আমি নামলাম, তোমরা সাবধানে থেকো। এই ডায়েরিটা তুমি সামলে রেখো, হ্যাঁ? কোনো ইলিউশনের ফাঁদে পা দেবে না, খবরদার। কালাইকে আমাদের প্ল্যানের কথাটা জানাতে সে যে প্যানিক করে গিয়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। একবার ভাবলাম নয়নাকে শিপে ফিরে যেতে বলি, কিন্তু কিছু সাহায্যের দরকার হলে কেউ থাকলে সুবিধা হবে, তাই আর কিছু বললাম না। আমাদের সরঞ্জামগুলোর মধ্যে থেকে রক ক্লাইম্বিং এর জিনিসগুলো বের করলাম। তারপর একটা পাথরের সাথে বেঁধে আমি নিচে নামতে শুরু করলাম। বেশ খানিকটা নিচে নামার পর চারিপাশের অন্ধকার যেন আমাকে গিলে খেলো। চাঁদের কলঙ্কের ব্যাপারে ছোটবেলায় শুনেছিলাম, কিন্তু কোনোদিনই ভাবিনি যে এই রকম এক কলঙ্কের মধ্যে আমাকে নামতে হবে। কঠিন পাথরগুলোকে পেরিয়ে একসময় পাহাড়ের একটা বড় চাতালের উপর এসে নামলাম। স্যার, সব ঠিক? হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে উপরে থাকো। হঠাৎ আমার পাটা কিসে যেন বাঁধলো। আমি পড়তে পড়তে নিজেকে সামলে নিলাম। পরক্ষণেই টর্চটা জ্বালাতে দেখলাম 3 জনের রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে। পরনের শার্টগুলোকে দেখে বুঝলাম এরা নাশারি লোক। আমার অনুমানই ঠিক, এরা উপর থেকে পড়ে মারা গেছে। আমি নিজের কাজ শেষ করে উপরে উঠতে যাব, এমন সময় একটা ছোট্ট গুহা চোখে পড়ল। এই গুহার মধ্যে কি আছে? স্যার, লেটস লিভ স্যার, আই ডোন্ট ফিল সো গুড। এত কাজ থেকে এসে ফিরে যাব? না না, নয় না, তুমি 8-10 মিনিট দাঁড়াও, আমি ভিতরটা দেখে আসি। লক্ষ কোটি বছরের কোনো পুরনো গুহার মধ্যে আমি প্রবেশ করলাম। টর্চের আলোতে শুধু সামনের রাস্তাটা আলোকিত হয়ে রয়েছে। কিসের এই গুহা সেটা আমি বুঝতে পারলাম না। টর্চের আলো আমি গুহার গায়ে ফেলতে ফেলতে এগোলাম। হঠাৎই একটা দেওয়ালে আমার চোখ আটকে গেল।
দেখি কিছু অদ্ভুত আদিম লিপিতে ছবির মাধ্যমে কিছু লেখা আছে, যদিও তার মানে আমি উদ্ধার করতে পারলাম না। লেখাটার উপরে হাত বোলাতে বোলাতে মনে হলো আমার শরীরটা যেন কেমন হালকা হয়ে যাচ্ছে, চারিদিকে সবকিছু কেমন যেন পরিবর্তিত হচ্ছে। ইলিউশন, আবার একটা ইলিউশন। আমি যেন বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু অতিক্রম করে কোনো এক প্রাগ ঐতিহাসিক যুগে চলে যাচ্ছি। সমস্ত গ্রহ অতিক্রম করে কোনো এক গ্যালাক্সি, কোনো এক গ্রহতে চলে এসেছি, আমি তা বুঝতেই পারছি না। দেখতে পেলাম হাজার সুরের কোনো এক অদ্ভুত দানব আর অজস্র দাঁতের আর এক দানবের সংঘর্ষ হচ্ছে। এ তো ক্থুলু আর অ্যাজাথথ। না না না, গল্প কথা এদের পড়েছি, কিন্তু এরা সত্যি আছে না, এও একটা ইলিউশন। হঠাৎ দেখলাম এই গ্রহটা ধীরে ধীরে নিজের কক্ষপথ ছেড়ে ছুটে বেরিয়ে যাচ্ছে মহাশূন্যের দিকে। আমি ভয়ে চোখ বুজলাম। যখন হুঁশ ফিরল তখন দেখলাম আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি, একটা হাত দেওয়ালের উপর রাখা। ফোনে নয়নার ভয়ার্ত গলা শুনতে পেলাম। স্যার প্লিজ তাড়াতাড়ি করুন, আমি কিছু একটা জানতে পেরেছি। উই নিড টু লিভ সুন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আমি তাড়াতাড়ি করে আবার সেই দড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। হঠাৎ মনে হলো আমার পা যেন কেউ টেনে ধরে আছে। শরীরের রক্ত জল হয়ে এলো। দেখলাম সেই তিনটে মৃতদেহ আমার পা দুটো ধরে প্রাণপণে টানার চেষ্টা করছে। তাদের মুখে এক হিংস্র জানোয়ারের হাসি। লাথি মারার চেষ্টা করলাম, কিন্তু তাদের গায়ে যেন লাগছে না। যাদের বুকে এদের কোনো এক অমানবিক অলৌকিক জগতে এসে পড়েছি। কোনো মতে তাদের হাত থেকে ছাড়া পেয়ে আমি ওপরে উঠে এলাম গহ্বরটার। কিন্তু ওপরে উঠে দেখি নয়না নেই। নয়না কোথায়? নিচে তাকাতে আমার ভয়টা আবার ফিরে এলো। নিচে আবার সেই মহাশূন্য, সেই লাল রেখা। মৃদুলার ডাক। হ্যাঁ, মৃত মৃদুলা তার দুহাত বাড়িয়ে আমাকে ধরতে চাইছে। আমি ভুল দেখছি। না না না, আমি ভুল দেখছি। এ হতেই পারে না, এ অসম্ভব ব্যাপার। আমি সামনের দিকে ছুটতে লাগলাম। মহাশূন্যের মধ্যেই এক অদ্ভুত দৌড় দৌড়তে লাগলাম আমি। নয়না ডাকছে আমাকে। দেখলাম পাগলের মতো কোনো এক অন্ধকার দিকে আমি ছুটে যাচ্ছিলাম। নয়না শেষমেশ আমাকে আটকেছে। আবার স্পেস স্টেশনে গিয়ে জেসন রয়ের সেই ঘরটাতে শুলাম। ঘরের মধ্যে শুয়ে আদিম লিপি এবং গুহার মধ্যে থাকা ছবিগুলো নিয়ে ভাবছিলাম। ইলিউশনগুলো সত্যি এতটাই ভয়ঙ্কর ছিল যেন সত্যিকারের মনে হচ্ছিল। রয়ের ডায়েরিটা আবার উল্টে পাল্টে দেখতে থাকলাম, যদিও পড়া শেষ। ঠিক এই সময় দেখলাম ডায়েরির দুটো পাতা প্রায় এমনভাবে ভাঁজ করে ঢোকানো আছে যেন বাইরে থেকে বোঝার উপায় নেই। ভাঁজ করা পাতাগুলো খুললাম, আর খুলতেই আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দেখি দুটোর মধ্যে একটা পাতা জুড়ে ঠিক সেই আদিম লিপি আর ছবি আঁকা আছে, যেগুলো আমি আগে ওই গুহার মধ্যে দেখেছিলাম। কিন্তু এই আদিম লিপি বা ছবিগুলো দেখে মাথায় তো আমার কিছু এলো না। কিন্তু সেই লিপির মধ্যে এমন কিছু লেখা আছে যা হয়তো রয় ধরতে পেরেছিল, কিন্তু রয়ের তো কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। কোথায় সে?
তার মৃত্যু হলে তা হলোই বা কিভাবে? হ্যাঁ, একটা কথা মনে পড়ল। কথায় কথায় জানতে পেরেছিলাম কালাই সেলভান নাকি বিভিন্ন আদিম লিপি নিয়ে পড়াশোনা করেছে। হতে পারে ও কিছু বলতে পারবে। তাকে ফোনের মাধ্যমে সবকিছু বলে সেই আদিম লিপি আর ছবিগুলো পাঠিয়ে দিলাম। যতক্ষণে কালাই সেটা নিয়ে কিছু জানাবে, আমি আরো একদম শেষ পাতাটা খুললাম। সেখানের একটা লাইন পড়ে আমার একটু খটকা লাগলো। একটা জায়গায় রয় বলেছে, আমাদের এই স্পেস স্টেশনটার ডান দিকে রয়েছে পাহাড়টা, আর ওটাই যে আমার ভবিতব্য সেটা বেশ বুঝতে পারছি। কিন্তু এখন তো ডান দিকে কোনো পাহাড় নেই। পাহাড় তো... একটা ভয়ালো চিন্তা আমার সারা শরীর ঘিরে ধরল। নয়নাকে বলতে হবে, উই নিড টু লিভ নাও। আমি ডায়েরিটা নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম। নয়নার ঘরের দরজায় সজোরে ধাক্কা দিতেই আলু থালু বেশে নয়না বেরিয়ে এলো ঘর থেকে। কি হয়েছে স্যার? নয়না, রয়ের ডায়েরির শেষ পাতাটা পড়লাম। হ্যাঁ তো? ওখানেও বলেছে স্টেশনের মেন এন্ট্রান্সের ডান দিকে রয়েছে পাহাড়টা। তো নয়না, তুমি কি এখনো বুঝতে পারছো না? স্পেস স্টেশনের ডান দিকটায় কোনো পাহাড় নেই এখন। পাহাড়টা যেন নিজের সস্থান পরিবর্তন করছে। মানে? মানে মানে এটা কোনো পাহাড় না। আমরা যেটা পাহাড় বলে ভাবছিলাম ওটা পাহাড় না, অন্য কিছু। কিন্তু কি সেটা আমি বুঝতে পারছি না। তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও, আমাদের এক্ষুনি শিপে পৌঁছতে হবে। আমরা চাঁদ থেকে পালাবো। নিজেদের তৈরি করতে আরো কিছু সময় লাগলো। অক্সিজেনও কমে আসছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শিপে পৌঁছতে হবে। 3 কিমি রাস্তা যেন অনেক দূর মনে হলো। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এগোতে লাগলাম। চাঁদের এদিকে কিছু অদ্ভুত ব্যাপার চলছে। আগে নিজেরা সুস্থভাবে পৃথিবীতে পৌঁছে যাই, তারপর দেখা যাবে। কেউ আমাদের কথাগুলো বিশ্বাস করবে কিনা জানা নেই, তবে আমাদের আগে বাঁচা উচিত। প্রায় মাঝ রাস্তায় এসে যাওয়ার পর হঠাৎ দেখি একটা অডিও ট্রান্সমিশন আসছে। কালাই এর অডিও ট্রান্সমিশন। হ্যালো, হ্যাঁ কালাই বলো। স্যার, এই লিপি লাখ লাখ বছর পুরানো, তবে আদিম মানুষের লিপির সাথে বেশ কিছুটা মিলে আছে। সেই হিসেবে যতটা সম্ভব মানে বের করার চেষ্টা করেছি, আর সেই মানে অত্যন্ত ভয়াবহ। এখানে ক্থুলু আর এসাথাত বলে 2 এল্ডার গডের কথা লেখা আছে। একজন বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রেট ওল্ড ওয়ান, এক অত্যন্ত শক্তিশালী অপদেবতা, আর আরেকজন এনসিয়েন্ট ডেভিল গড, মাস্টার অফ ইলিউশন। ক্থুলুর ক্ল্যানেই আগে ছিল এসাথাত, কিন্তু নিজের ইলিউশন ব্যবহার করে ক্থুলুকে বিভিন্নভাবে বিশ্বাসঘাতকতা করেছিল এসাথাত। আর এসাথাতের ইলিউশনের কারণেই গ্রহটা পরিত্যক্ত হয়ে যায়। ক্থুলু আর এসাথাতের মধ্যে এক ভীষণ যুদ্ধ শুরু হয়। এক সময় ক্থুলুর আঘাতে এসাথাত এক গভীর যুগ নিদ্রায় চলে যায়। তাই এসাথাতকে এই পরিত্যক্ত গ্রহেই ছেড়ে চলে যায় ক্থুলু। তার মানে এসব গল্প নয়। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা জান্তব আওয়াজ আসতে লাগলো। চাঁদের মাটি যেন কেঁপে উঠতে লাগলো। আমরা পিছন ফিরলাম, দেখি সেই পাহাড়টা আর পাহাড় নেই। অ্যাজাথাত, হ্যাঁ, এটা তো অ্যাজাথাত। কালাইকে বলো শিপ স্টার্ট করতে। উই নিড টু লিভ নাও। এখন বুঝতে পারছি সবকটা মৃত্যুর জন্য এই দানবই দায়ী।
লক্ষ কোটি বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে অ্যাজাথাত, ইলিউশনের ইভিল গড। কান ফাটানো এক চিৎকার শুনতে পেলাম এবার, আর তার সঙ্গেই দেখলাম গোল এক মুখের মধ্যে রাশি রাশি দাঁত বেরিয়ে একটা জানোয়ার আমাদের দিকে এগিয়ে আসছে। আমরাই যে তার পরবর্তী শিকার হতে চলেছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে সেই দানব। আমি আর নয়না দৌড়তে শুরু করলাম। লাফিয়ে লাফিয়ে জলদি আমরা যেতে লাগলাম বটে, কিন্তু সেই দানব আরো দ্বিগুণ গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। বেশ কিছুটা দূর থেকেই দেখলাম কালাই আমাদের শিপটা স্টার্ট করেছে। অ্যাজাথতের হাত থেকে আমাদের বাঁচতেই হবে। চাঁদের মাটিতে যেন ভূমিকম্প হচ্ছে। তবে বেশিক্ষণ লাগলো না, আমরা কোনো রকমের শিপে গিয়ে উঠতেই কালাই শিপটা ছেড়ে দিল। স্যার, একটা ব্যাপার বুঝলাম না, এই দানব এখানে কি করে এলো? বিজ্ঞানীদের বিশ্বাস চাঁদ আসলে দিকভ্রান্ত গ্রহ ছিল, যা লক্ষ বছর আগে পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে আজ পৃথিবীর উপগ্রহে পরিণত হয়েছে। কিন্তু এই গ্রহেই এককালে থাকত কিছু অ্যানসিয়েন্ট এভিল গড। তাদের মধ্যে অনেকেই চাঁদ থেকে চলে গেলেও শুধু রয়ে গেছে অ্যাজাথাত। কিন্তু এদিকে প্রাণের উৎস পাওয়ায় যুগনিদ্রা থেকে ফিরে আসছে অ্যাজাথাত। দেখলাম চাঁদের মাটি ছেড়ে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। পৃথিবীর দিকে যাত্রা শুরু করে দিয়েছি আমরা। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমরা অবশেষে প্রাণে বাঁচলাম। হঠাৎ আমার কোমরের নিচে কেমন একটা ব্যথা অনুভব হলো। ব্যথাটা ক্রমশই বাড়ছে, যেন অজস্র ধারালো দাঁত একসাথে আমায় কামড়ে ধরেছে। হঠাৎ দেখলাম আমার আশেপাশের সব দৃশ্য কেমন একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আবার চাঁদে ফিরে গেছি। মানে আমি তো এইমাত্র শিপের মধ্যে ছিলাম। হ্যাঁ, এটাও কি ইলিউশন ছিল? আমি কি শিপে উঠতে পারিনি? দেখি আমার কোমরের একটা ভাগ অ্যাজাথাতের হাজারো দাঁতের মধ্যে পিষে যাচ্ছে, আর আমি ধীরে ধীরে তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছি। আমি শেষবারের মতো পরিত্রাহী চিৎকার করলাম, নয়না! নয়না, তুমি পালাও, তোমাকে বাঁচতে হবে। পৃথিবীবাসীকে তোমাকে জানাতে হবে, তুমি পালাও। শেষবারের মতো দেখলাম নয়না রুদ্ধশ্বাসের শিপটার দিকে দৌড়ে যাচ্ছে। শুনছিলেন আজকের গল্প চাঁদের কলঙ্ক। গল্পটি কেমন লাগলো লিখে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আজকের গল্পের লাইক এম হলো 2000টা। তাড়াতাড়ি লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। শোভন কাপুরিয়া মহাশয়কে আমাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের গল্পে। শুভরাত্রি, ভালো থাকবেন।